আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দশম শ্রেণী 11তম অধ্যায় নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসে আমরা 11তম অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে কথা বলেছিলাম, তোমাদের বইয়ে কাজ করেছিলাম একটা। আর আমরা এই চ্যাপ্টারে আসলে কাজ হচ্ছে যে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নিয়ে কথা বলেছিলাম। ক্রয় মূল্য থেকে কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় আর উৎপাদন ব্যয় থেকে কিভাবে আবার বিক্রয় মূল্য নির্ধারণ করা, এই কাজগুলো আমরা গত ক্লাসে করেছিলাম। তো তোমরা যারা যারা লাইভে আছো, তোমরা একটু কষ্ট করে দেখো আমার কথা প্লাস বোর্ডে যে লেখাটা, এগুলো দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। যদি ঠিক মতো দেখা যায় তাহলে আগে আমাকে একটু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা আমাকে আগে ফার্স্টে তোমরা আমাকে আগে এটা শিওর করো যে বোর্ডে লেখা দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছ, সেজন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চলে যাব এই চ্যাপ্টারের। গত ক্লাসে আমরা যে ম্যাথ নিয়ে কথা বলেছিলাম, আমাদের অনুশীলনীতে এরকম সৃজনশীল দুটো ম্যাথ রয়েছে, ঠিক আছে? 1 এবং 2 দুইটা ম্যাথ রয়েছে। আমরা ওই দুইটা ম্যাথ সম্পর্কে কথা বলবো। দেন আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের আরেকটা চার্ট আছে, ওই চার্টটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই সৃজনশীল 1। সৃজনশীল 1 অনুশীলনীর সৃজনশীল 1 নাম্বার ম্যাথটা নিয়ে আমরা কথা বলবো। তোমরা যারা যারা তোমাদের সামনে বই আছে, মেইন বইটা হাতে নাও, আর আমি ম্যাথটা করাবো, তোমরা একটু কষ্ট করে ম্যাথের দিকে তাকাবা, ঠিক আছে? আর গত দিনের যদি কোনো টপিকস তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেই টপিকসগুলো আমাকে বলো, আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে যে ক্রয় মূল্য থেকে কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করব। সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানতে হবে আমাদের ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়। ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে প্রত্যক্ষ ব্যয়, আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে হচ্ছে কি প্রদত্ত দাম বা ক্রয় মূল্য অন্তর্ভুক্ত থাকে। জিনিসটা হচ্ছে এরকম, প্রদত্ত দাম বা ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে পাবো মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাবো বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করি। আর আমরা এখন অনুশীলনীর 1 নাম্বার ম্যাথ নিয়ে কথা বলবো। কে কে তোমরা লাইভে আছো তোমরা একটু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, প্লাস বোর্ডে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমরা চলে যাই আমাদের ম্যাথ নিয়ে কথা বলবো। বইয়ের সৃজনশীল নিয়ে কথা বলবো। আমাদের বইয়ের সৃজনশীল হচ্ছে যে 1 নাম্বার সৃজনশীল। তোমরা সবাই বের করে নাও, আমি বের করে নিচ্ছি। দেখো লেখা আছে 1 নাম্বার, ঢাকা শাহীন ফুড কর্নার 2017 সালে জুন মাসে প্রথম সপ্তাহে লেনদেন নিম্নলিখিত। মানে হচ্ছে যে ঢাকা শহরে একজন ফুড বিক্রেতা, তিনি তার একটা দোকান আছেন, সেই দোকানে সে ফুড নিয়ে কি করেন, বিজনেস করেন। তো এখানে ফুডের যে কথাগুলো বলে দেওয়া আছে সেগুলো দেখো লেখা আছে, রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয় করেন। রাজশাহী থেকে আম ক্রয় করে সে ঢাকা এনে সেগুলোকে কি করে, বিক্রয় করেন। তাহলে সে যে রাজশাহী থেকে ক্রয় করেন, একটা মূল্য দিয়ে ক্রয় করেন। ঢাকা আনা হচ্ছে, ঢাকা আনার সময় কিছু খরচ হচ্ছে, সেগুলো আনার পর আবার তার আদার্স কিছু খরচ আছে সেগুলো। তাহলে এখানে দুইটা খরচ পাচ্ছে, একটা হচ্ছে আনার জন্য যে খরচগুলো হচ্ছে এগুলোকে কি বলা হয়, প্রত্যক্ষ। আনার পর যে খরচগুলো হচ্ছে তার দোকানে, সেগুলোকে বলা হচ্ছে পরোক্ষ। তাহলে তিনি এক ঝুড়ি, সে মনে করো তুমি এক ঝুড়ি আম ক্রয় করলে 500 টাকা দিয়ে, আনার সময় তোমার গাড়ি ভাড়া গেল 50 টাকা, তাহলে 550 টাকা গেল তোমার ঢাকা আনা পর্যন্ত।
এন্ড দেন তোমার যে দোকান রয়েছে, দোকানে ভাড়া দিচ্ছ, কর্মচারী বেতন দিচ্ছ, বিদ্যুৎ বিল দিচ্ছ, আদার্স অনেক খরচ রয়েছে, এগুলো তার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে তুমি কি করবা, মোট ব্যয় নির্ণয় করবা। আর মোট ব্যয় বের করতে পারলে তুমি বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবা। ঠিক আছে, আমাদের এখানে যেটাই বললো। তারপর বলছে প্রতি ঝুড়ি আমের পরিমাণ 10 কেজি। প্রতি ঝুড়িতে আম আছে কয় কেজি, 10 কেজি। বলা হচ্ছে যে এর জন্য মোট ট্রাক ভাড়া দিয়ে দেওয়া হয়েছে কত, 5000 টাকা ট্রাক ভাড়া যায়। প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ হচ্ছে 20 টাকা। তারপর ঢাকা ট্রাক থেকে আম নামানোর সময় দেখা গেল 10 ঝুড়ি আম কি হয়েছে, সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আম আনার পরও তো কিছু আম নষ্ট হয়ে গেছে, তো ওগুলা কি বিক্রয় করা যাবে, যাবে না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বিক্রয়ের অনুপযোগী, যা বিক্রয় করার যোগ্য নয়। তারপরে বলা হচ্ছে যে আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা এবং বিক্রয় কর্মীর কমিশন হচ্ছে যে 1000 টাকা প্রদান করা হয়। তাহলে এখানে আমরা দুটা খরচ দেখলাম। আম ক্রয় করলাম রাজশাহীতে, সেখান থেকে আনার জন্য ট্রাক ভাড়া যাচ্ছে আমাদের 5000। এন্ড দেন আমাদের কি যাচ্ছে, আরো যাচ্ছে হচ্ছে যে প্যাকিং খরচ যাচ্ছে, প্রতি ঝুড়ি প্যাকিং করতে 20 টাকা করে যাচ্ছে। তাহলে কত ঝুড়ি আমরা ক্রয় করি, 200 ঝুড়ি ক্রয় করি। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেন দেখি কি বলছে। লেখা আছে যে উক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজির নির্ণয় করো। কত কেজি আম আমরা বিক্রয় করতে পারবো, সেই আমের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখানে আমি আবার বলছি, উক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজি নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে, কেজি। একটু কষ্ট করে বোর্ডের দিকে তাকাও, আমরা সলিউশন করে দিচ্ছি। দেখো ক নাম্বার, আমাদের উদ্দীপকে লেখা আছে, প্রথমে দেখো লেখা আছে কত কেজি, কত ঝুড়ি আম ক্রয় করি, 200 ঝুড়ি আম ক্রয় করি। ঠিক আছে, দুশো ইন্টু 10। কেন 10 দিয়েছি, কারণ প্রত্যেক ঝুড়িতে আম রয়েছে 10 কেজি। প্রত্যেক ঝুড়িতে আম রয়েছে কয় কেজি, 10 কেজি। এই জন্য 10 ইন্টু 200 গুণ করলে আসবে কত, 2000। এরপর আমরা লিখব বাদ নষ্ট আমের সংখ্যা হচ্ছে কত বলছে, 10 ঝুড়ি আম নষ্ট হয়ে যায়। কত ঝুড়ি আম নষ্ট হয়ে যায়, 10 ঝুড়ি আম নষ্ট হয়ে যায়। তাহলে 10 ইন্টু 10 গুণ করলে কত আসবে, 100। তাহলে সব বাদ দিলে আমরা পাচ্ছি কত, আনসার দিতে পারো আগে বলো। নেটওয়ার্ক নাই এখানে, দেখি লোডিং হইতেছে। কই তোমরা কে কে আসো, যোগফল কিন্তু আমি পেলাম না। সরি, গুণফল কিন্তু পেলাম না। 200 ইন্টু 500 গুণ করলে আসে 1 লাখ। এরপর আমরা লিখব যোগ প্রত্যক্ষ খরচ। লিখবো কি, যোগ প্রত্যক্ষ খরচ। আচ্ছা, প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হচ্ছে কি কি দেখো, এবার দেখো দেখা যায় কিনা, আই হোপ এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ হচ্ছে কি, ট্রাক ভাড়া। আমরা ট্রাক ভাড়া দেই, ট্রাক ভাড়া যে আমাদের 5000 টাকা। তারপরে প্যাকিং খরচ, প্রতি ঝুড়িতে 20 টাকা করে। দেখো আমাদের উদ্দীপকে লেখা আছে প্রতি ঝুড়িতে 20 টাকা। কত ঝুড়ি ক্রয় করি, 200 ঝুড়ি ক্রয় করি। তাহলে 20 টাকা যদি আমাদের প্রতি ঝুড়িতে প্যাকিং করার খরচ হয় 20 টাকা, তাহলে গুণ করা কত হয়, 4000 টাকা।
জান্নাতুল ফেরদৌস। আনিকা তুমি পরে ভিডিওটা আবার রিপিট দেখে নিও, ঠিক আছে? তুমি পরে আবার দেখে নিও, কিন্তু এখন তুমি আমার সাথে সাথে সামনের দিকে আগাও। তাহলে আমরা এখানে লিখলাম, গুণ করলাম, গুণ করলে পাচ্ছি কত? ৯,০০০। তাহলে টোটাল পাচ্ছি ১,০৯,০০০। এটার নাম হচ্ছে মোট ক্রয় মূল্য। এরপর আমরা লিখবো যোগ পরোক্ষ খরচ, যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ কোনগুলো দেখো তো একটু। আমরা এখানে দেখেছিলাম পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ একটা হচ্ছে কি দোকান ভাড়া দেন, আরেকটা হচ্ছে কি কমিশন প্রদান করে। তাহলে দোকান ভাড়া, দোকান ভাড়া দেন ২,০০০ টাকা, কমিশন প্রদান করেন ১,০০০ টাকা, টোটাল মিলে হচ্ছে ৩,০০০। তাহলে মোট ব্যয় হচ্ছে ১,১২,০০০। এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেনের আনসার। খ নাম্বার কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম। আমার মনে হয় স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। খ নাম্বার কোশ্চেন দেখো লেখা আছে যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আমের ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলাম। প্রত্যক্ষ খরচ হচ্ছে ট্রাক ভাড়া, তারপর হচ্ছে প্যাকিং খরচ, তারপর আমাদের রয়েছে হচ্ছে কি পরোক্ষ খরচগুলো। পরোক্ষ খরচের মধ্যে রয়েছে হচ্ছে যে দোকান ভাড়া ২,০০০ টাকা, বিক্রয় কর্মীর কমিশন হচ্ছে ১,০০০ টাকা। এই টোটাল যোগ করে পাচ্ছি হচ্ছে কত? ১,১২,০০০ টাকা। এটা হচ্ছে মোট ব্যয়। ওকে, তাহলে আমরা এবার চলে যাব গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনে যাই আমরা সবাই। মুছে ফেললাম। গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেন দেখো লেখা আছে মোট ব্যয় ১,১৫,০০০ টাকা ধরে ২০% লাভে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে বের করব হচ্ছে কি বিক্রয় মূল্য নির্ণয় করব। দেখো আমাদের প্রথমে বলে দিয়েছে ধরি মোট ব্যয় ১,১৫,০০০, কিন্তু আমরা মোট ব্যয় বের করলাম কত? ১,১২,০০০। কিন্তু উদ্দীপকে আলোকে যেটা বের হয়েছে সেটা দিয়ে আমরা ম্যাথ করব না, কারণ আমাদের কোশ্চেনে যেটা বললো সেটা দিয়ে করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখে নেব হচ্ছে যে গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেন আমরা করছি। গ নাম্বার কোশ্চেনে প্রথমে আমরা লিখবো হচ্ছে যে কি বলতো, প্রথমে লিখবো মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে ১,১৫,০০০ যোগ মুনাফা। মুনাফা হচ্ছে ১,১৫,০০০ গুণ ২০%। ১,১৫,০০০ গুণ ২০%। ২৩,০০০। যোগ করলে আমরা পাচ্ছি ১,০০,০০০। দেখো বিক্রয় মূল্য পেলাম কত? ১,৩৮,০০০। তাহলে এটা আমাদের বের হচ্ছে কি আমরা কত ঝুড়ি আম ক্রয় করলাম? ২০০ ঝুড়ি আম ক্রয় করলাম। আমাদের ক নাম্বার কোশ্চেন বলেছে প্রতি ঝুড়ি, সরি গ নাম্বার কোশ্চেন বলেছে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য কত। আমরা মোট বিক্রয় মূল্য বের করলাম, এটাকে বলা হয় কি মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা এখন লিখব প্রতি কি বলেছে জানি, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য ইকুয়াল, খেয়াল করো
আমরা ক নাম্বার কোশ্চেনে বের করেছিলাম আমাদের কত জুড়ি আম বিক্রয় করা যাবে, বিক্রয়যোগ্য 1900 জুড়ি আম বিক্রয় করা যাবে। দেখো আমাদের 200 জুড়ি আমরা আম ক্রয় করেছি, তার মধ্যে 10 জুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে, তাহলে বাকি যে কয় জুড়ি রয়েছে সেই কয় জুড়ি আমরা আম কি করব, বিক্রয় করতে পারবো। আমাদের মোট বিক্রয় মূল্য দাঁড়ালো কত, 1,38,000 ডিভাইডেড বাই 1900, এটা হচ্ছে ক হতে পাই। খেয়াল রাখতে হবে তোমরা যখন এখানে বসাবা, আমরা এই বিক্রয়যোগ্য জুড়ির আম যদি বের করতে না পারি তাহলে প্রতি জুড়ি আমের বিক্রয় মূল্য বের করতে পারবো না। ওকে, তারপরে দেখো আবার লেখা আছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য ও 190, এখানে হবে 190, সরি এটা হবে 190। কারণ হচ্ছে যে কি, খেয়াল করে দেখো আমাদের আমরা এইভাবে দেখাতে পারি 200 মাইনাস 10, তার মানে কি 10 জুড়ি আম আমাদের নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা এটা করব। কিন্তু প্রতি কেজির ক্ষেত্রে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য বের করতে হলে আমরা এখানে লিখব 1,38,000 ডিভাইডেড বাই এখানে 1900, এটাতে আমরা লিখব ক হতে পাই। দেখো এবার তোমরা ভাগ করো, এটার আনসার চলে আসবে, এটা ভাগ করো, এটার আনসার চলে আসবে। আনসার কত কত আসছে বলো আমাকে, আমাকে আনসার বলো দেখি, কে কে বলতে পারো বলো। সাউন্ড শোনা যাচ্ছে না স্যার? আমি তো সাউন্ড শুনতে পেয়েছি, তুমি ভালো করে তোমার সাউন্ড দেখো, মোবাইলে সাউন্ড ঠিক মতো বাড়ানো আছে কিনা। আমি তো শুনতে পাচ্ছি সব। 726.32। $726.32, এটা হচ্ছে 72.63। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। জাবিন, জাবিন হচ্ছে অ্যাক্টিভ, কারণ জাবিনে আমাকে সবগুলো আনসার করে, আর কেউ আনসার করে না, সবাই খালি দেখে। জাবিনি শুধু আনসার করে আর বাকি কেউ আনসার করে না। নূর আফসানা ধন্যবাদ। সোহাগ ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছেন, বাসার সবাই ভালো? বাকি তোমরা যে কি করো আমি কিছুই বুঝি না, তোমাদের আসলে কার কোন জায়গায় কি প্রবলেম জানি না। আমি এত কষ্ট করে তোমাদের সব সময় প্রত্যেকটা সময় চাই লাইভে এসে তোমাদেরকে কিছু কথা বলার জন্য, তোমরা সবাই অ্যাক্টিভ থাকতে বলছি, তোমরা সবাই অ্যাক্টিভ না থেকে হ্যাঁ স্নিগ্ধা, স্নিগ্ধা হ্যাঁ তোমাকেই বলছি, তুমি সব সময় অ্যাক্টিভ থাকো।
তুমি সবসময় আনসার গুলো বলো, ধন্যবাদ। ওকে, আমরা চলে যাব গ নাম্বার কোশ্চেনে। আমরা ক খ গ তিনটাই শেষ করে ফেললাম এত অল্প সময়ের মধ্যে। ওকে, তাহলে আমার তো মনে হচ্ছে যে অঙ্ক আরো বাকি আছে, কিন্তু আসলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা তো আমি কল্পনাই করতে পারিনি। এবার একটু খেয়াল করে দেখো কত শর্ট টাইমের মধ্যে আমরা এই চ্যাপ্টারের ক খ গ তিনটা ম্যাথ কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে খেয়াল করে দেখো চ্যাপ্টারটা ইজি না, শুধুমাত্র একটু মেমোরিতে চিন্তা করবা কোনগুলো প্রত্যক্ষ খরচ কোনগুলো পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হচ্ছে যে ক্রয়ের সাথে যে খরচগুলো সরাসরি সম্পর্কিত, ক্রয়ের সাথে যে খরচগুলো সরাসরি সম্পর্কিত সেগুলোকে বলা হয়। আর পরোক্ষ খরচ হচ্ছে যে একটা অফিসিয়াল খরচ বা দোকানের খরচ বা অন্যান্য যে সকল খরচগুলো সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। এই দুইটা খরচ যখন তুমি আলাদা করতে পারবা তখনই তুমি মোট ব্যয় বের করতে পারবা, কারণ ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করব, পরোক্ষ খরচ যোগ করব, মোট ব্যয় পাবো। আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য, ব্যাস। বিক্রয় মূল্য বের করতে পারলে আমাদের এই চ্যাপ্টারে বাকি কিন্তু আর তেমন কোনো কিছু না। আমরা কেজি বলুক, ডজন বলুক, হালি বলুক, আর প্রতি জুড়ি বলুক, যেটা বলবে তুমি করতে পারবা কি, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব 2 নাম্বার কোশ্চেনে। সবাই একটু কষ্ট করে তোমাদের বইয়ের 2 নাম্বার উদ্দীপকে চলে যাও। যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য। আর আমরা চলে যাব 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে যাও। 2 নাম্বার কোশ্চেনে গিয়ে দেখো লেখা আছে যে আমিন পেপারস হাউস প্রতি দিস্তা 18 টাকা দরে 100 রিম কাগজ ক্রয় করেন। এর জন্য মজুরি 500 টাকা, গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করেন। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন খরচ 1000 টাকা এবং বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে 2 টাকা লাভ করে। আই হোপ, আমার মনে হয় আমি এই কাজটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, হোম টাচ। তোমরা এই ম্যাথটা ট্রাই করো, যারা যারা করতে পারো করো, যারা করতে পারবা না আমাকে মেসেঞ্জারে কল দাও, আমি তোমাদেরকে জিনিসটা বলে দেবো। আমার মনে হয় আমি এই কাজটা হোমওয়ার্ক দেই তোমাদের, তোমরা এটা হোমওয়ার্ক করো। হোমওয়ার্ক করে আমাকে গ্রুপে মেসেঞ্জারে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও। আমার মনে হয় এই কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। আমরা আজকে এই চ্যাপ্টারে অন্য একটা টপিকস নিয়ে কথা বলবো, কি ঠিক আছে? এই চ্যাপ্টারের অন্য একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে 3 নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলবো। তাহলে 2 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে মেসেঞ্জারে তোমরা গ্রুপে জানিয়ে দাও। আর আরো যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবা। ওকে, আমরা তাহলে 3 নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলি। নাবিল, তুমি কি আছো লাইনে? তুমি যদি লাইনে থাকো স্যারকে একটু জানাও। নাবিল, আবির, নাবিল, আবির এবং শামীম, তোমরা 3 জন তোমরা যদি লাইনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও। দেখো তোরা আছে নাকি। নাবিল, আবির, শামীম, তোমরা কেউ আছো লাইভে? তোমরা যদি লাইভে থাকো আমাকে একটু কষ্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, 3 নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলবো। আগের ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোথায় একটু মনোযোগ দিয়ে শুনো। কারণ হচ্ছে যে আমরা এর আগের ম্যাথগুলো করেছি কি, আমরা অমুক জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করে এনে বিক্রয় করছি। আর এখনকার ম্যাথটা হচ্ছে প্রোডাক্ট ক্রয় করে না, আমরা প্রোডাক্ট নিজেরাই তৈরি করব, সেটা বিক্রয় করব। তাহলে তৈরি করতে আমাদের যে যে খরচগুলো হয় সেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, প্রত্যক্ষ পরোক্ষ। কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রত্যক্ষ পরোক্ষ না, একটু ডিফারেন্ট। সেটা কি সেটা আমরা এখানে দেখব। ওকে, তাহলে আমরা এই 3 নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলি। আমাদের পরীক্ষার হলে দেখবা ম্যাক্সিমাম সময় পরীক্ষার হলে 3 নাম্বার আর হচ্ছে তোমাদের বইয়ে 5 নাম্বার, এই দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ থাকে ম্যাক্সিমাম সময়, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়টা হচ্ছে এই দুইটা ম্যাথেরই। আর 4 নাম্বার যে ম্যাথটা রয়েছে এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে গেলে এরকম একটা চ্যাপ্টারই থাকবে, উৎপাদন ব্যয় বিবরণী, সেটা থেকে আর খুব সুন্দর করে আমরা জানতে পারবো। তবে আমরা এখন আপাতত 3 নাম্বার ম্যাথটা নিয়ে আমরা কথা বলছি, একটু মনোযোগ দিয়ে সবাই শোনো। ক নাম্বার কোশ্চেন দেখো লেখা আছে রূপান্তরযোগ্য ব্যয়। এখন তোমাদের আমি একটা কথা বলি,
সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা আমার বইয়ে যাবা, আমার বইয়ে ইয়েলো কালারের বইয়ের মধ্যে গিয়ে দেখবা চ্যাপ্টারের শুরুতে কিছু অবজেক্টিভের তথ্য দেওয়া আছে, সেই অবজেক্টিভের তথ্যগুলো পড়ে ফেলবা। এন্ড দেন তার নিচে কি দেওয়া আছে, কিছু চার্ট দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে উৎপাদন ব্যয় বিবরণী, ওই চার্টটা দেখবা, প্লাস নিচে কিছু সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলোর মধ্যেই দেখবা রূপান্তরযোগ্য ব্যয় সূত্র দেওয়া আছে। কিন্তু তারপর আমি বলে দিচ্ছি রূপান্তরযোগ্য ব্যয় সূত্র। রূপান্তরযোগ্য ব্যয় সূত্র হচ্ছে, আমরা ক নাম্বার কোশ্চেন করেই দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে রূপান্তরযোগ্য ব্যয় আসলে কোনগুলো। রূপান্তরযোগ্য ব্যয় সবার আগে খেয়াল রাখতে হবে, রূপান্তরযোগ্য ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ যে খরচগুলো থাকে সেগুলোকে রূপান্তরযোগ্য ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে প্রত্যক্ষ যে খরচ রয়েছে সেগুলো কি, তাহলে আমরা একটু দেখি প্রত্যক্ষ খরচ কি আছে। দেখো লেখা আছে প্রত্যক্ষ মজুরি, তাহলে আমরা বসাই প্রথমে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, তাহলে প্রত্যক্ষ মজুরি আমাদের কত টাকা দেওয়া আছে, 12,500 টাকা। আচ্ছা, প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরিব্যয় যোগ করতে হয়। এবার আসো উপরিব্যয়, উপরিব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়। উপরিব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কারখানার উপরিব্যয়, এটা কিসের ক্ষেত্রে উপরিব্যয়? উপরিব্যয় হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন মনে করো মার্কার, এই মার্কার আমরা তৈরি করছি, এই মার্কার তৈরি করতে আমাদের যেখানে উৎপাদন করা হয় সেখানে যে উৎপাদন খরচ হয় সেটাকে বলা হচ্ছে কি উৎপাদন উপরিব্যয় বা কারখানার উপরিব্যয়। খেয়াল করো সেটাকে কি বলা, উৎপাদন উপরিব্যয় বা কারখানার উপরিব্যয়। এই কারখানার উপরিব্যয় আরো দুটো উপরিব্যয় রয়েছে, একটা হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। ঠিক আছে, এই 3টা উপরিব্যয়। তাহলে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে উপরিব্যয় কয় প্রকার, কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি কারখানার উপরিব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আচ্ছা, তাহলে আমরা এখানে আনবো শুধুমাত্র প্রত্যক্ষ খরচের সাথে কারখানার উপরিব্যয়টা আনবো। কারখানার উপরিব্যয় হচ্ছে যে কারখানায় যে যে ব্যয়গুলো হয়। কারখানায় কি কি ব্যয় হয় বলো তো দেখি। কারখানার ভাড়া হতে পারে, কারখানার বিদ্যুৎ, গ্যাস, পানি, শক্তি, জ্বালানি, যন্ত্রপাতির অবচয়, এগুলো। দেখো তো এখানে কি দেওয়া আছে, যেমন আছে কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, দেখো আছে কিনা কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, তারপরে আছে আর কি, আর কিছু নাই। ঠিক আছে, কি ঠিক আছে, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, এই যে তথ্যগুলো পেলাম এগুলো হচ্ছে কি কারখানা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কারখানার উপরিব্যয়গুলো আনবো। তাহলে আমরা এখানে দেখতে পারি যোগ কারখানার উপরিব্যয়। আমি আবার বলছি এই ম্যাথটা একটু অন্যরকম, কেন? কারণ আমরা প্রোডাক্ট তৈরি করব, তৈরি করে বিক্রয় করব। আর এর আগের ম্যাথটা হচ্ছে কি আমরা প্রোডাক্ট এক জায়গা থেকে কিনে এনে বিক্রয় করছি, দুটো কিন্তু দুই রকম। যখন তুমি প্রোডাক্ট তৈরি করবা তখন খরচ কিন্তু ডিফারেন্ট খরচ হবে। সেই ক্ষেত্রে ওই ডিফারেন্ট খরচগুলোকে, ব্যয়গুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কারখানার উপরিব্যয়, অফিসের প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। এর মধ্যে রয়েছে প্রত্যক্ষ খরচের সাথে কারখানার উপরিব্যয়টা যোগ করলেই পাবো হচ্ছে যে রূপান্তরযোগ্য ব্যয়। তাহলে কারখানার উপরিব্যয় মানে হচ্ছে যে আমাদের মার্কার তৈরি করতে কারখানায় যে ব্যয়গুলো, যেমন হয় কি কারখানার উপরিব্যয় কি কি একটু দেখো। আমাদের উদ্দীপকে দেখো প্রথমে লেখা আছে আঠা ও সুতা ক্রয়, এটা হচ্ছে কারখানার উপরিব্যয়। তাহলে লেখো প্রথমে আঠা ও সুতা ক্রয়। আঠা ও সুতা ক্রয় কত টাকা দেওয়া আছে? আঠা ও সুতা ক্রয় দেওয়া আছে 5,000 টাকা। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে যে কারখানার ভাড়া। কারখানার ভাড়া দেওয়া আছে 10,000। তারপরে দেওয়া আছে কারখানার বিদ্যুৎ। কারখানার বিদ্যুৎ 3,500। ওকে, টোটাল যোগ করো কত হয় দেখো, যোগফলটা বলো দেখি, কে বলতে পারো দ্রুত দ্রুত।
এটা হচ্ছে রূপান্তরযোগ্য ব্যয়। আনসার করেছো কেউ? এখনো কেউ আনসার করতে পারো নাই? বিশ, 30, 31,000। 31,000 আনসার। কি ব্যাপার, 18,000 পাও কই তোমরা? 18,500 পাও কই? উপরে কিন্তু আরো আছে 12,500, এটা যোগ করতে হবে। সালিনা আক্তার, তোমার কিন্তু আমার যোগফল হয় নাই। 10, 5, 15, 15 আর 3 18,500, তার উপরে আছে 12,500, টোটাল যোগ করলে আসবে 31,000। জি, এবার হয়েছে আনসার। ওকে, এবার যাও খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে যাও। খ নাম্বার কোশ্চেন লেখা আছে যে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় দেখো, এর আগের কোন কোশ্চেন, এর আগে যে 1 নাম্বার কোশ্চেন করেছিলাম খ নাম্বার, গ নাম্বার, কোথাও কি উৎপাদন ব্যয় পেয়েছিলাম? কেন বলতো উৎপাদন ব্যয় বলেছে? কারণ এই যে মার্কার তৈরি করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছে, মার্কারটা তৈরি করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। ওকে, আমরা তাহলে চলে যাই খ নাম্বার কোশ্চেনে। স্যার, আঠা ও সুতা কারখানায় ব্যবহার হয়, কারণ কি খেয়াল করে দেখেন, মনে করেন এই যে মার্কারের জন্য তো আর আঠা সুতা দরকার নেই, আছে না? কিন্তু ডায়েরি তৈরি করতে কি লাগবে? আঠা লাগবে, সুতা লাগবে। এখন এটা কই থাকবে? কারখানায় থাকবে। কি ঠিক আছে? কারণ এটা হলো কারখানার খরচ। কি বুঝা গেল? আচ্ছা, এবার যাই খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেন আমাদের বলা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করতে প্রতিটি ডায়েরি আগে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে, তারপর প্রত্যেকটার ব্যয় বের করে নিতে পারবো। তাহলে আমরা ফার্স্টে লিখব যে কাগজ ক্রয়। কাগজ ক্রয়, দেখো আমাদের কাগজ ক্রয় কত দেওয়া আছে, বুঝে যাচ্ছে? বুঝে যাচ্ছে? তোমরা বুঝতে পারতেছো? লেখা দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কাগজ ক্রয় দেওয়া আছে 70,000। তারপর লেখা আছে কি? ছাপার কালি ক্রয়। ছাপার কালি ক্রয় 25,000। ঠিক আছে, একটু স্লো বলবো। ছাপার কালি ক্রয় 25,000। টোটাল যোগ করো, যোগ করলে কত হয় বলো তো দেখি? 95,000। 95,000, এটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামাল। এটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামাল। তোমাদের কখনো কখনো ক নাম্বার কোশ্চেনে চাইবে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। তার মানে হচ্ছে কি, কাগজ ক্রয়ের সাথে যে খরচগুলো, মনে করো তুমি ডায়েরি বানাবা, ডায়েরি বানাতে হলে তোমার কি লাগবে? প্রথমেই লাগবে কাগজ, তারপরে কি লাগবে? ডায়েরি ছাপাইতে কি লাগবে? কালি লাগবে। মেশিন তো তোমার প্রতিষ্ঠানে থাকবেই, ঠিক আছে? তাহলে ডায়েরি জন্য কি লাগবে? কাগজ লাগবে, তারপরে কালি লাগবে। আবার মনে করো মার্কার বানাতে যাচ্ছি, মার্কার তৈরি করার জন্য আগে কি লাগবে? এর কাঁচামাল লাগবে, প্লাস্টিক কাঁচামাল লাগবে। তার সাথে কি লাগবে? কালি লাগবে না? তাহলে এই যে কালি আর হচ্ছে যে প্লাস্টিক, এই দুইটাকে বলা হচ্ছে কি? ব্যবহৃত কাঁচামাল। কি ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই কার সাথে লিখবো? যোগ প্রত্যক্ষ মজুরি। আমরা আবার প্রত্যক্ষ মজুরি দিব, ঠিক আছে? তাহলে প্রত্যক্ষ মজুরিগুলো কি, এটার দিকে আমরা তাকাই। আমাদের প্রত্যক্ষ মজুরি উদ্দীপকে দেওয়া আছে, দেখ একটু কষ্ট করে। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে আমাদের কত? 12,500। ওকে, 12,500। তোমরা বলতে পারো স্যার এর সাথে যদি আমরা রূপান্তরযোগ্য ব্যয় যোগ করে দেই। না, রূপান্তর ব্যয় যোগ করব না, আমরা একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি, কারণ তোমাদের সুবিধার জন্য। কি ঠিক আছে?
ওকে, তাহলে আমরা প্রত্যক্ষ মজুরি যোগ করব, যোগ করলে পাচ্ছি হচ্ছে 1,07,500। এটাকে বলা হবে মুখ্য ব্যয়, এটাকে বলা হয় হচ্ছে কি মুখ্য ব্যয়। আচ্ছা আমি দেখে নিচ্ছি কে কি বলছো। জি ঠিক আছে। আচ্ছা এরপরে যান, আমরা লিখব যোগ কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়। ছাপার কালি আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে তুমি যখন কোনো কিছু প্রস্তুত করবা, প্রস্তুত করার জন্য সেই উপকরণের সাথে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে বলা হচ্ছে কি ব্যবহৃত কাঁচামাল। তুমি মার্কার বানাবা, মার্কার বানানোর জন্য মনে করো মার্কার তৈরি করলা কিন্তু কালি ভিতরে দেওয়া নাই, তাহলে এই কাজ হবে? মার্কার কেউ নিবে? নিলেও তোমাকে ফেরত দিয়ে যাবে। তাহলে এরপর ডায়েরি মনে করো ডায়েরি প্রস্তুত করলাম, ডায়েরির ভিতরে কোনো দাগ নেই, তাহলে ছাপা করো নাই, ছাপা না করে খালি পেজ এনে সেলাই করে দিলে কি হয়ে যাবে? না। তার মানে যেই প্রোডাক্টটা তুমি তৈরি করবা তার জন্য আদার যে উপকরণগুলো সরাসরি লাগবে সেগুলোকে বলা হচ্ছে। বুঝা গেল? আচ্ছা তারপরে কারখানার উপরি, আমরা কিছুক্ষণ আগে কারখানার উপরি ব্যয় বের করেছি। কারখানার উপরি ব্যয়ের মধ্যে দেখো লেখা ছিল কি আঠা ও সুতা ক্রয়, আঠা ও সুতা ক্রয় 5,000। তারপরে ছিল আমাদের কি কারখানার ভাড়া ছিল 10,000। তারপরে ছিল কারখানার বিদ্যুৎ, কারখানার বিদ্যুৎ খরচ 3,500। টোটাল যোগ করে পেয়েছো তোমরা, যোগ করে করেছিল 18,000। 18,000 মনে আছে? তোমরা যোগ করেছিল 18,000। ওকে 18,500। এবার টোটাল যোগ করে কত হয়? 1,25,000, 26,000, 1,26,000। এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। এই হচ্ছে খ নাম্বার কোশ্চেনের আনসার। জি আবির সাহেব আপনি লেটে আসছেন কেন বলেন? আপনি বাসায় থেকে যদি লেট হয় তাহলে বলেন কার দোষ? আমি বারবার আপনাদেরকে বলছি, নাবিলকে বলতেছিলাম, নাবিলকে ফোন দিয়েছিলাম, নাবিল জয়েন করেছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, জি এটাই অ্যান্সার 1,26,000। খ নাম্বার কোশ্চেনের কাজ শেষ। এবার আমরা যাব গ নাম্বার কোশ্চেন করে আমরা আজকে সমাপ্ত করে দেব কি? ঠিক আছে, মুছে ফেললাম, আমি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এবার আমরা গ নাম্বার কোশ্চেনে যাই। গ নাম্বার কোশ্চেন বলছে মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। বলেছে কি? বলেছে 1,25,000 টাকা মোট ব্যয় ধরে, মোট ব্যয় কত? 1,25,000 টাকা ধরে আমাদের কি করতে বলেছে? সরি, মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলে। তাহলে আমরা একটু দেখি গ নাম্বার কোশ্চেনটা কিভাবে করা যায়। তার আগে আমি একটু উদ্দীপকটা দেখে নিই, উদ্দীপকে কি কি জিনিস বাকি আছে। ওকে আমরা তাহলে চলে যাই। আচ্ছা ফার্স্টে আমরা
ডায়েরির বিক্রয় মূল্যটা বের করে নেই, ঠিক আছে? বা আমরা ডিরেক্ট করে ফেলতে পারি, ঘরে কে করে ফেলতে পারি, এভাবে করতে পারি, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে যে, খেয়াল করো আমাদের উদ্দীপকে কি লেখা আছে, বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে প্রতিটি ডায়েরি লাভ বা ক্ষতি কত, আগে ডায়েরির কি বের করতে হবে, লাভ বের করতে হবে, তারপর প্রত্যেকটা ডায়েরি লাভ বা ক্ষতি কত সেটা বের করতে পারবো। তাহলে ফার্স্টে আমরা আগে বের করে নেব হচ্ছে যে লাভ বের করব, আগে মোট লাভ বা ক্ষতি বের করে নেব, সরি নিট লাভ বা ক্ষতি বের করে নেব। তাহলে আমরা ফার্স্টে আগে বিক্রয় মূল্য জানতে হবে, বিক্রয় মূল্য না জানলে আমরা কি লাভ বা ক্ষতি বের করতে পারবো না। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে যে ডায়েরির দরপত্রের মূল্য, লেখা হচ্ছে ডায়েরির দরপত্রের মূল্য, লিখে ব্র্যাকেটে লেখো আমাদের ডায়েরি প্রস্তুত করা হয় কত, 5,500, আমরা ডায়েরি প্রস্তুত করি কত, 5,500, ঠিক আছে? 5,500 ইনটু 35, দেখো তোমাদের উদ্দীপকের শেষের দিকে লেখা আছে প্রতিটি ডায়েরির দরপত্রের উদ্ধৃত 35 টাকা, মানে প্রত্যেকটা ডায়েরি তুমি প্রস্তুত করার পর যার কাছে বিক্রয় করবা 35 টাকা করে বিক্রয় করবা প্রত্যেকটা ডায়েরি। তাহলে 35 ইনটু কত, 5,000, গুণ করা কত আসে দেখি। সালিন তুমি আমাকে আগে আনসার করো, সালিনা তুমি আমাকে আগে, সালিনা না স্নিগ্ধা তুমি আমাকে আগে আনসার করে দাও। 1,92,500, সৃষ্টি ঠিক আছে, 1,92,500। আচ্ছা নূর আফসানা, ওকে গুড, সবাই হয়েছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। 1,92,500, তাহলে আমরা এটা পেলাম কি, আমরা যে ডায়েরি বানাচ্ছি 5,500, সেই 5,500 ডায়েরির বিক্রয় মোট মূল্য কত, বিক্রয় মূল্য 1,92,500। এখন খেয়াল করো ডায়েরি তৈরি বিক্রয় করছি এত টাকা, আমাদের মোট ব্যয় কত সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা উৎপাদন ব্যয় কত সেটা জানি। খেয়াল রাখতে হবে উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয়, মনে রাখবে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হয়, বাদ দিতে হয়, তাহলে কি পাওয়া যাবে, মোট মুনাফা। তাহলে আমরা এখানে লিখবো বাদ উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত বের করছিলাম বলো, 1,26,000, 1,26,000, ঠিক আছে? এবার বাদ দাও দেখি কে বাদ দিতে পারো দ্রুত, বাদ দাও দেখি কে বাদ দিতে পারো। নূর আফসানা ঠিক আছে, জি জি, ওকে ওকে ওকে, সবাই ঠিক আছে। জান্নাত তোমাকে দিব মাই, জান্নাত বলছি বাদ দিতে, বাদ বাদ, এ দেখো বাদ, কিন্তু যোগ করতে বলি নাই। 66,500, তার সাথে আমরা এখন কি করব, কি বাদ দেবো, লিখবো বাদ পরিচালন ব্যয়। এবার কি মনে পড়ছে আমরা যে অঙ্ক করেছিলাম দশম অধ্যায়ে, সেখানে আমরা লিখেছিলাম বাদ পরিচালন ব্যয়, এখানেও সেই এই যে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা, শেষ অঙ্ক হয়ে গেল। এবার পরিচালন ব্যয় কি কি, আমাদের উদ্দীপকের দিকে তাকাও সবাই।
উদ্দীপকে দেখো লেখা আছে যে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, তাহলে আমরা এখানে লিখব অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আমাদের রয়েছে, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় রয়েছে 12,000। তারপরে দেখো লেখা আছে আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ কত রয়েছে 1500। তারপরে দেখো লেখা আছে বিল আদায় খরচ, বিল আদায় খরচ দেখো লেখা আছে যে দরপত্রের মূল্যের 2%। দরপত্রের মূল্য কত বলো তো 1,92,500, এর উপরে 2% করো, आंसर করো কত আসে বলো বলো বলো, দ্রুত বলো। 1,92,500 ইনটু 2% কত আসে বলো। কই লেট কেন, আমি তো এখনো পাচ্ছি না आंसर। জি স্যার, আপনার নেটের সমস্যা, আমার এখানে একটু সমস্যা, ঝাপসা দেখা যাচ্ছে। এখন ঠিক আছে তো, দেখেন ভালো করে। $3,850 টাকা, 3,850। ওকে, এবার টোটাল যোগ করো, 12 আর 3 15, 16, 17,350 টাকা, 17,350, 17,350 বাদ দাও তো কত আসে। 66,500 থেকে 17,350 বাদ দাও কত আসে। $17,350। জি স্যার, আমারটা তো आंसर হয়েছে, একটু বাদ দেন কষ্ট করে। 50,150, 50,150, এটা হচ্ছে নিট মুনাফা। তাহলে এই নিট মুনাফা পর্যন্ত আমাদের এটুক স্টপ, কিন্তু আমাদের দেখেন একটু কষ্ট করে। এই স্বপ্ন সৃষ্টি, তোমায় কিন্তু মাইক দেব। 49,150 টাকা, 49,150 টাকা आंसर হবে এইটা। आंसर হবে 49,150 টাকা। প্রতিটি ডায়েরির লাভ আমাদের বসে, প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি কত, তাহলে প্রতিটি ডায়েরির লাভ হচ্ছে কত আমরা বের করব। আমরা বের করব হচ্ছে যে প্রতিটি ডায়েরির লাভ 49,150 ভাগ 5,500। বলেন তো কেন, একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের মোট লাভ হয়েছে কতটা, কতগুলো ডায়েরি, 5,000 ডায়েরি তৈরি করে আমাদের লাভ হয়েছে কত 49,150 টাকা। তাহলে প্রত্যেকটা ডায়েরির লাভ কত টাকা, এই জন্য আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে কিন্তু আমরা পাবো কি, ঠিক আছে, আমরা ভাগ করলেই কিন্তু পাবো। দেখো তো এবার ভাগ করে, আমি আবার বলছি, আমাদের এখানে দেখো আমরা ডায়েরি তৈরি করেই হচ্ছে যে 5,500, 5,500টি ডায়েরি তৈরি করে আমার লাভ হচ্ছে কত টাকা 49,150 টাকা। তাহলে প্রত্যেকটা ডায়েরির লাভ বা ক্ষতি কত হয় যে 49,150 ডিভাইডেড বাই কত, জি 5,500, ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে যে 8.93, 8.93 টাকা। সৃষ্টিকে বলছি, সৃষ্টি তুমি একটু ভালো করে দেখো। ওকে, এই চ্যাপ্টারের আমরা বলেছিলাম যে আজকে দুটা ম্যাথ করব, অলরেডি আমরা দুটা ম্যাথ করেছি। এন্ড দেন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের 2 নাম্বার ম্যাথটা তোমাদের হোম টাস্ক দিয়েছি। 2 নাম্বার ম্যাথটা আমি তোমাদের হোম টাস্ক দিয়েছি। এই হোম টাস্কটা হচ্ছে যে তোমরা আমাকে এই অঙ্কটা
আজকে রাতের মধ্যে, যে কোনো মূল্যেই হোক, আজকে রাতের মধ্যে করে আমাকে অবশ্যই গ্রুপে জানিয়ে দিবা। যদি কেউ আজকে রাতে জমা না দাও তাহলে কিন্তু খবর আছে তোমাদের সবার। আর তোমাদেরকে বলছি, তোমাদের মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো। আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা একটা করে কন্টেন্ট তৈরি করতে। প্রত্যেকটা কন্টেন্ট যখন তৈরি হয়ে যাবে, আমি একটা একটা করে, যখন যেটা তৈরি হবে আমি একটা একটা করে সেটা আমার ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপলোড করে দেব, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যখন কোনো ম্যাথ করতে যাবা, কোনো প্রবলেমে পড়বা, তোমরা ইউটিউব চ্যানেলে যাবা, আমার চ্যানেলে যাবা, গিয়ে তোমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যার যেই জায়গায় প্রবলেম সেই ভিডিওটা দেখে প্রবলেমটা সলভ করতে পারো। আর তোমরা যারা আছো, তোমরা কষ্ট হলেও তোমরা এই কাজটা করবা প্লিজ। কারণ যেহেতু আমাদের এখন আমাকে তোমরা ঠিক ওরকমভাবে ক্লাসে পাচ্ছ না, যেহেতু আমি এখন লাইভে ক্লাস নিচ্ছি, আমি লাইভের জিনিসগুলোই কি আমি ইউটিউবে চ্যানেলে দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে এখন তোমাদের ক্লাস নিচ্ছি এই জিনিসটাই আমি ইউটিউবে রেখে দিচ্ছি। তাহলে ইউটিউবে গিয়ে তোমরা তোমাদের প্রবলেমগুলো কি করতে পারো, সলভ করতে পারবা। হ্যাঁ, যদি ইন দিস টাইম তোমাদের তেমন প্রবলেম হয়ে পড়ে তাহলে তোমরা কি করবা, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে জি, তোমরা যারা আছো এই চ্যানেলে মানে যাবা, অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবা প্রথমে, এরপরে বেল বাটনে ক্লিক করবা, এরপর একটা লাইক দিবা, এরপরে যদি পারো একটা শেয়ার করবা। কারণ আমি চাচ্ছি এই চ্যানেলটা মানে আপডেট হোক এবং এই চ্যানেলটা আমাদের বাংলাদেশে একটা জনপ্রিয়তা পাক এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক স্টুডেন্ট তাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সলভ হোক। আর আরেকটা হচ্ছে যে তোমরা কেউ কোনো কিছু এখনো যদি জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো। আমি কিছু 5 মিনিট পরেই কিন্তু লাইভ থেকে বিদায় নেব। জি, আপলোড দিয়েছি নূর আফসানা, আমি 12তম চ্যাপ্টার আপলোড দিয়েছি। তোমরা 12তম চ্যাপ্টার আপলোড দেখতে পারবা। প্লাস তোমরা চাইলে চতুর্থ অধ্যায়, তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা টপিকস আমি ওখানে আপলোড করেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারবা। এই জন্য বলেছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করার পর তোমরা বেল বাটনটা ক্লিক করে রাখবা, কারণ কোনো আপডেট যখন আমি দেব তখন সেই আপডেটটা তোমাদের মোবাইলে অটোমেটিক শো করবে। চ্যানেলের নাম কি আমি তোমাদের গ্রুপে আমার চ্যানেলের লিংকটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপের লিংকটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে তোমরা যদি চ্যানেলটা চাও, চ্যানেল হচ্ছে যে চ্যানেলের নামটা দেখো, আমি নামটা লিখে দিচ্ছি। তোমরা তো জানোই, কোচিং এর নাম জানো না, MAS কমার্স একাডেমি, MAS কমার্স একাডেমি, ঠিক আছে? MAS কমার্স একাডেমি। তোমরা এই চ্যানেলে যাবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, বেল বাটনে ক্লিক করবা, শেয়ার করবা। আর তোমাদের তেমন কোনো কিছু বলার নেই। যদি তোমাদের তেমন কোনো প্রবলেম হয়ে থাকে ম্যাথ করার সময়, তোমরা আমি লাইনে আছি, আমাকে কল করবা। আর অবশ্যই আমি 1 ঘন্টা পর তোমাদের এই ম্যাথটা কিন্তু আমি চাই। আমাকে গ্রুপে তোমরা ম্যাথটা করে এখনই জমা দাও, কারণ তোমাদের এখন বাসায় বসে কোনো কাজ নেই, খাওয়া ঘুমাও, ঠিক আছে? পড়াশোনা কতটা করা জানি না, কিন্তু আমার এই ম্যাথটা এখনই করে আমাকে জমা দাও। আর যারা যারা লাইভে আসতে পারে নাই, আমি স্নিগ্ধাকে বলছি, স্নিগ্ধা তুমি আদমিন আর হচ্ছে যে দিনিতাকে একটু কষ্ট করে বলো যেন ম্যাথটা করে আমাকে গ্রুপে দিয়ে দেয়, কি ঠিক আছে? ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।